আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং বাংলাদেশের মানুষ, রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ কনসার্ন একটি বিষয় নিয়ে, যে সেটি হচ্ছে যে সেনাবাহিনীতে হচ্ছে কি বা সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে বাংলাদেশে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে যে 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে 15 জন হচ্ছে রানিং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এই পদমর্যাদার বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম ধরনের ঘটনা হয় না। সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষ এই বিষয়টি নিয়ে কথা বলছে, এই বিষয়টি নিয়ে চিন্তিত। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু পুলিশের যে মোরালিটি, পুলিশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যে জুলাই সন্ত্রাসের সময় পুলিশের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, হত্যার মাধ্যমে পুলিশদেরকে তাদের যে মোরালিটি, এটা ভেঙে দেওয়া হয়েছে। এখন পুলিশ প্রায় নিষ্ক্রিয়ভাবে কাজ করছে, জাস্ট যেভাবে আদেশ নির্দেশ দিচ্ছে সেভাবে কাজ করছে। এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান আছে যেটি সেনাবাহিনী। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেনাবাহিনীকে কেন এই জুলাই সন্ত্রাসীরা ধ্বংস করে দিতে চাচ্ছে, কারণটা কি? এবং ইনুস কেন মদত দিচ্ছে, ইনুসও কেন চাচ্ছে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য? স্ট্রেট ফরওয়ার্ড, আপনারা যারা ন্যূনতম রাজনৈতিক সচেতন এই ব্যাপারে আপনারা উত্তরটা আপনারাও জানেন, তারপর আপনাদের জন্য আমি উত্তরটা বলছি, একেবারে ইজি। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেনাবাহিনী সবসময় আপোষহীন, এটা বলা যায়। সেনাবাহিনীর সাথে আমি সেনাবাহিনীতে পছন্দ করি আর না করি সেটা ডিফারেন্ট জিনিস হতে পারে, আপনি পছন্দ না করেন সেটা, কিন্তু সেনাবাহিনী ইন জেনারেল বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। এখন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু সেনাবাহিনী কোনো কম্প্রোমাইজ করবে না। এখন আসুন তাহলে সেনাবাহিনীর মোরালিটি কেন ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীকে কেন ধ্বংস করা হচ্ছে, কারণগুলো আমি একটা একটা করে বলছি। কার স্বার্থ? নাম্বার 1 হচ্ছে ইনুসের স্বার্থ। ইনুসের স্বার্থটা কি আপনাদেরকে বলি। বাংলাদেশের একটা নির্বাচিত সরকারকে, প্রভাবশালী সরকারকে উৎখাত করে যখন ইনুসকে এখানে বসানো হয়েছে ক্ষমতায়, কারা বসিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ কি? ইনুসের সাথে তাদের কমিটমেন্ট কি, চুক্তি কি? ইনুসের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট, চুক্তি হচ্ছে যে দক্ষিণ অঞ্চলকে, দক্ষিণ এশিয়াকে এবং এশিয়াকে, বিশেষ করে চীন, ভারত, এই দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের একটা মিলিটারি বেস তৈরি করতে হবে এখানে। সেটা মানবিক করিডোরের মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে হোক, এখানে একটা সেন্ট মার্টিনে একটা মিলিটারি বেস তৈরি করতে হবে। তাহলে মায়ানমার, চীন, ইন্ডিয়া, এই দেশগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এটা ইন্ডিয়ার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি। তারা সারা বিশ্বে এরকম মিলিটারি বেস তৈরি করে, এটা তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি। এখন হচ্ছে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা তো বলেছে যে আমি আমি ক্ষমতা ছাড়তে রাজি আছি, আমি মারা যেতে, জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের এক ফোঁটা মাটিও আমি ছাড়বো না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমি বিকিয়ে দিব না। তার মানে হচ্ছে আমেরিকার প্রস্তাবে সে রাজি না, তাহলে তাকে যেতে হবে। এখন তাকে ফেলে কাকে বসাতে হবে, কে আমাদের স্বার্থ হাসিল করবে, সেটা ইনুস করবে। এখন ইনুসকে, এখন তো তারা প্রধান উপদেষ্টা বানিয়েছে, রাষ্ট্রের ক্ষমতা বসিয়েছে। এখন ইনুস কি করতে হবে? তাদের প্রস্তাব বাস্তবায়ন করতে হবে, মিলিটারি বেজ এখানে করতে দিতে হবে। কিন্তু এখন বাংলাদেশের সেনাবাহিনী যদি বলে যে আমরা সেটা হতে দিব না, তাহলে সেটাকে ইউজ করতে পারবে? করতে পারবে না, কারণ সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। সেনাবাহিনী যখন এই কথা বলেছে যে আমরা সেটা করতে দিব না, তখন ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পলিসিতে এখন সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দিবে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে, সেনাবাহিনীর মোরালিটি শেষ করে দিবে। এটা হচ্ছে ইনুসের পলিসি, ইনুসের স্বার্থ। সেকেন্ড স্বার্থ হচ্ছে, আসেন যে আপনার
নির্বাচন বানচাল। এখন বাংলাদেশের একটা অংশ নির্বাচন বানচাল করতে চায়। সেই নির্বাচন বানচালটা কারা করতে চায়? সেই নির্বাচন বানচালটা করতে চায় এনসিপি এবং জামাত এবং ইসলামিক, তার সাথে কতগুলো দল। এখন আপনার প্রশ্ন যে এনসিপি কেন ভাঙতে চাবে, সেনাবাহিনীর মনোবল, সেনাবাহিনীকে কেন ধ্বংস করতে চাবে, এনসিপি কেন নির্বাচন বানচাল করতে চাবে? আসুন এটা কি ছোট করে বিশ্লেষণ করি, আমি দেখি। ধরেন আপনার কথার কথা, তর্কের খাতিরে ধরেন এখন যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তো ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সারা বাংলাদেশে এনসিপির কোনো প্রার্থীদের জামানত থাকবে? সারা বাংলাদেশের এনসিপির একটা আসনে কেউ বিজয়ী হতে পারবে না। তাহলে বিজয়ী যদি না হতে পারে, তাহলে তাদের অবস্থা কি হবে? তাদের পরিণতি কি হবে? তাদের পরিণতি ভয়াবহ হবে, এটা তারা জানে। এই জন্য তারা চাচ্ছে নির্বাচন যেন না হয়। তারপরে জামাত চাচ্ছে এবং ইসলামিক ছোট ছোট দলগুলো চাচ্ছে যেন বাংলাদেশে নির্বাচন না হয়। জামাত কেন চাচ্ছে নির্বাচন যেন না হয়? কারণ জামাত যদি জামাত নির্বাচন যদি হয়, তাহলে জামাত ক্ষমতা আসবে না। জামাত হয়তো 5টা 10টা আসন হয়তো পাইতে পারে, কিন্তু জামাতের যে মনোবাসনা, তারা বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র তৈরি করবে, বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র বানাবে, আফগানিস্তানের মতো তালেবানের একটি রাষ্ট্র বানাবে, সেটি তো সম্ভব হচ্ছে না। তাহলে কি করতে হবে? এই নির্বাচন বানচাল করতে হবে। নির্বাচন বানচাল করে ইউনূসকে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকে তাদের ভিত্তি শক্ত করতে হবে। সো এই জন্য এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী চাচ্ছে যে তারা ব্যারাকে ফিরে যেতে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যারাকে ফিরে যেতে চাচ্ছে। তারা বাংলাদেশটা ধ্বংসের এই দায় তারা আর নিতে চাচ্ছে না, বেশিরভাগ আদর্শিক সৎ সেনাবাহিনী অফিসাররা। কিন্তু এখন যদি সেনাবাহিনী এই কাজটা করতে তাদেরকে সমর্থন না দেয়, তাহলে তো তারা নির্বাচন বানচাল করতে পারবে না। সো এই জন্য জামাত এবং এনসিপিও চাচ্ছে যে তারা সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দেওয়ার জন্য, সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এনসিপির আক্তার বলেছে ডিজিএফআই ভেঙে দিতে হবে। তার মানে এনসিপি এবং জামাত চাচ্ছে সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা চাচ্ছে যে এনসিপি এবং জামাত চাচ্ছে যে সংবিধান স্থগিত করতে, যেহেতু এটা ৭২-এর মুক্তিযুদ্ধের উপরে ভিত্তি করে সংবিধান, তারা চাচ্ছে সংবিধানটাকে স্থগিত করে দিতে। এখন সেনাবাহিনী তো চাচ্ছে না সংবিধান স্থগিত করতে দিতে। সেনাবাহিনী চাচ্ছে যে বাংলাদেশের সাংবিধানিক প্রক্রিয়া চলমান থাক এবং একটা নির্বাচন হোক। এখন এনসিপি আর জামাত বলছে যে না, তাহলে এই সেনাবাহিনী হবে না, আমরা যদি এই সেনাবাহিনী থাকে তাহলে আমরা করতে পারবো না। এই জন্য জামাতপন্থী কিছু সেনাবাহিনী এবং এনসিপি কিছু ষড়যন্ত্রকারী সহ সকলে মিলে চাচ্ছে সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দিতে, সেনাবাহিনীকে পুলিশের মতো অকেজো করে দিতে, তারপরে তারা তাদের স্বার্থ হাসিল করতে। সর্বশেষ যে বিষয়টি চাচ্ছে যে সেটি হচ্ছে যে আপনার বিপ্লবী সরকার করার একটা ইসলামিক দলগুলো, একটা বাংলাদেশে ইসলামিক দল এবং এই যে জঙ্গি জুলাই সন্ত্রাসী যারা আছে এনসিপি, তারা মিলে চাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করতে, একটি তালেবানি সরকার আফগানিস্তানের মতো গঠন করতে। সো এখন বিপ্লবী সরকার, তালেবানি সরকার গঠন করতে হলে সংবিধান স্থগিত করতে হবে। এখন সেটা তো হতে দিবে না। কে দিবে না? সেনাবাহিনী দিবে না। সেনাবাহিনী চায় না যে বাংলাদেশের সেনাবাহিনীর যে মর্যাদা আছে, বাংলাদেশের সেনাবাহিনীর যে একটা অবস্থান আছে, যদি এইরকম ধরনের কোনো রাষ্ট্র হয় তাহলে সেনাবাহিনী তাদের মর্যাদা, তাদের অবস্থান হারাবে। তো এই জন্য সেনাবাহিনী চাচ্ছে যাই হোক, একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার আসুক। এই জন্য তারা চাচ্ছে এনসিপি, জামাত সহ কিছু ইসলামিক দলগুলো, জঙ্গি সন্ত্রাসী দলগুলো সবাই মিলে চাচ্ছে সেনাবাহিনীর মোরালিটি ভেঙে দিতে, সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে, সেনাবাহিনীকে অকেজো করে দিতে, সেনাবাহিনীকে অকেজো করে তারা একটি ইসলামিক বিপ্লবী রাষ্ট্র তৈরি করতে। সো প্রিয় দেশবাসী, আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে এই দেশকে রক্ষা করতে হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে এবং সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। নয়তো ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে, নিজের স্বার্থে এনসিপি, জামাত এবং জামাতের মদতদাতারা সকলে মিলে এই দেশটাকে ধ্বংস করে দিবে, দেশের সার্বভৌমত্ব ধ্বংস করে দিবে এবং সেনাবাহিনীকে ধ্বংস করে দিবে। আজকে চিন্তা করেন, 25 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে রানিং কর্মকর্তা 15 জন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আপনি চিন্তা করতে পারেন, আপনার পরিবারে খোঁজ নিয়ে দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন কেউ যদি কাছে থাকে যে একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হতে কত কাঠখোট্টা পড়ে, কত সময় লাগে, কত কাঠখোট্টা পোহাতে হয়, কি কত মেধা যাচাই করে তারপরে সেই জায়গায় যেতে হয়।
আজকে সেই সেনাবাহিনীকে ধ্বংস করতে চাচ্ছে। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করে। সেনা প্রধান নিয়ে ভারতীয় পত্রিকা নর্থ ইস্ট নিউজ তারা একটি খবর দিয়েছে, দুটো খবর দিয়েছে, মূলত সেনাবাহিনী কেন্দ্রিক দুটো খবর। তারা শিরোনাম যেটা করেছে এই খবরের, সেই নর্থ ইস্ট নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। এখানে চন্দন নন্দী, সাংবাদিক চন্দন নন্দী, তিনি এই রিপোর্টটা লিখেছেন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান ক্যান্সেলস 4-day ভিজিট টু সৌদি আরবিয়া। অর্থাৎ সৌদি আরবের 4 দিনের সফর নাকি তিনি বাতিল করেছেন, এমন খবর তারা দিচ্ছে। আরও বেশ কিছু মানে ভেতরের খবর দেওয়ার চেষ্টা করছে। আমি জানি না যে এই চন্দন নন্দীর সোর্সটা কোথায়, তিনি অথেন্টিক নিউজ দিচ্ছেন কিনা। কি বলছেন তিনি, পত্রিকা কি বলছে, বলছে যে তার সফরের লক্ষ্য ছিল সৌদি আরবের একটি স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের সম্ভাবনা অনুসন্ধান করা, যেখানে আগামী কয়েক মাসের মধ্যে মার্কিন সেনারা সেখান থেকে সরে যাবে। অর্থাৎ সৌদি আরবে মার্কিন সেনারা সৌদি আরব থেকে সরে যাবে, সেই জায়গায় জাতিসংঘ শান্তি মিশনে কাজ করার অভিজ্ঞতা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর রয়েছে, সেই জায়গায় সৌদি আরবে বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের নিযুক্ত করা যায় কিনা সেই সম্ভাবতা যাচাই করার জন্যই সেনাপ্রধানের সৌদি সফরের কথা ছিল 4 দিনের, সেটা তিনি ক্যান্সেল করেছেন। বলা হচ্ছে 14 জন বাংলাদেশি সেনা কর্মকর্তাকে গ্রেপ্তারের পর যে কোনো সমস্যা দেখা দিতে পারে তার আশঙ্কায় চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকারুজ্জামান 14 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা ছিল 5 দিনের সৌদি আরব সফর, যেটা তিনি বাতিল করেছেন। এছাড়াও মেজর জেনারেল কুন্দন কুমার সিংয়ের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের 4 সদস্যের একটি দল 14 থেকে 16 অক্টোবরের মধ্যে 2 দিনের সফরে ঢাকায় যাচ্ছে। অর্থাৎ ভারতীয় একটি দল, ইন্টেলিজেন্সের একটি দল ঢাকায় আসছে, এমন খবর নর্থ ইস্ট নিউজ দেওয়ার চেষ্টা করছে। 8 আগস্ট 2024 সালে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর এটি হবে ভারতীয় সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রথম বড় সফর। ভারতীয় সেনা কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাথে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যার মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিমান বাহিনী, পাশাপাশি ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি এভিয়েশন গ্রুপ এবং 10ম পদাতিক ডিভিশন সদর দপ্তর। 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক আদেশের পর জেনারেল জামানের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী 11 অক্টোবর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর পদমর্যাদার 14 জন কর্মকর্তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ তাদেরকে হেফাজতে নেওয়া হয়। একজন অফিসার মেজর জেনারেল কবির আহমেদ গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে গেছেন বলেও ভাবা হচ্ছে। আইসিটি আদেশটি সেনাবাহিনীর প্রতিষ্ঠান, বিশেষ করে অফিসার কোরকে ক্ষুব্ধ করেছিল, যারা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে বিভক্ত ছিল। অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রয়েছে, সেটা বলার চেষ্টা করছে তারা। 9 অক্টোবর 57 জন জেনারেলের এক সমাবেশে ক্ষোভ, হতাশা এবং হতাশা ব্যক্ত করা হয় যখন 4 জন অফিসার শেখ হাসিনার 15 বছরের দীর্ঘ প্রধানমন্ত্রিত্বের সময় বলপূর্বক গুম, গোপন আটক ও নির্যাতনের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত 24 জন অফিসারকে গ্রেপ্তারের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেন। অর্থাৎ 4 জন অফিসার সেই মিটিংয়ে এই ব্যাপারটার বিরোধিতা করে বক্তব্য দেন, এমনটা বলা হচ্ছে। জেনারেল জামান, যিনি এর আগে 12 থেকে 14 অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর বাতিল করেছিলেন, তিনি সৌদি আরবের গুরুত্বপূর্ণ সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গ্রেপ্তারের ফলে ঘটনাপ্রবাহ সম্পর্কে তিনি অনিশ্চিত। তিনি 10 অক্টোবর তার সৌদি আরব সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে এই সফর এখন পরবর্তী কোনো তারিখে অনুষ্ঠিত হবে, সেই চেষ্টা করা হচ্ছে। সৌদি আরব সফরের লক্ষ্য ছিল ইসলামী রাজ্যের একটি নির্দিষ্ট স্থানে শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশি সৈন্য পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করা, যেখানে বর্তমানে প্রায় 7000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই মার্কিন সৈন্যদের আগামী কয়েক মাসের মধ্যে সরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এটিকে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি রক্ষার দায়িত্ব পালনের দীর্ঘ ইতিহাস রয়েছে এমন তার সৈন্য পাঠানোর একটি সুযোগ হিসেবে দেখছে। অর্থাৎ বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে সৌদি আরবে বাংলাদেশের সৈন্য নিয়োজিত করা যায় কিনা সেই সুযোগ হিসেবে বাংলাদেশ দেখছে, এটাই বলা হয়েছে। প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে 19টি স্থানে
সামরিক স্থাপনার একটি নেটওয়ার্ক পরিচালনা করে, যার মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে 8টি স্থায়ী ঘাঁটি রয়েছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় প্রায় 40,000 থেকে 50,000 মার্কিন সেনা অবস্থান করছে। এর মধ্যে রয়েছে স্থায়ী ঘাঁটি এবং ছোট ফরওয়ার্ড সাইটে অবস্থানরত সৈন্য। সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ মার্কিন সেনা রয়েছে। জেনারেল জামান এই মুহূর্তে বিদেশে গিয়ে কোনো ঝুঁকি নিতে চান না। ভারতীয় সেনা কর্মকর্তাদের সাথে তার দেখা করার কথা নেই, তবে তিনি ঢাকায় থাকবেন এবং 14 জন কর্মকর্তার গ্রেপ্তারের ফলে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, যতক্ষণ না অফিসার কোরের মধ্যে কোনো একটা অবস্থা তৈরি হয়। অর্থাৎ তিনি এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে, সেই প্রেক্ষাপটে কোনো বাজে সিচুয়েশন যেন তৈরি না হয়, সেই কারণে তিনি ব্যাপারটা পর্যবেক্ষণ করার জন্য ঢাকাতেই অবস্থান করবেন। তিনি এই মুহূর্তে বিদেশ সফর করতে চাইছেন না, এমনটা নর্থ ইস্ট নিউজ বলছে। তারা বলছে 22 থেকে 30 অক্টোবরের মধ্যে 66 পদাতিক ডিভিশন এবং কাদিরাবাদ ও চট্টগ্রামে বার্ষিক কমান্ডিং অফিসারদের সম্মেলন সম্পর্কিত বিষয়গুলিতে জেনারেল জামানের দেশ বিদেশে কর্মকাণ্ড অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ 2টি পদাতিক ডিভিশনে বার্ষিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজন, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ, এই ব্যাপারগুলোতে তিনি মনোযোগ দিতে চাচ্ছেন এবং তিনি দেশেই থাকতে চাচ্ছেন, যেহেতু সেনা সদস্যদের, সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে একটা কুচক্রী মহল সেনাবাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গার করছে, যেটার একটা অংশ আমরা গত রাতে দেখেছি। গত রাতটা একটা গুজবময় রাত হিসেবে ছিল। সেনাবাহিনীর বিরুদ্ধে এহেনও কোনো গুজব নাই যা গত রাতে ছড়ানো হয়নি। এমন গুজবও ছড়ানো হয়েছিল যে সেনাবাহিনীর অন্তত 20টিরও বেশি সামরিক যান মুভমেন্ট শুরু করেছে এবং সেই মুভমেন্টটাকে বলা হচ্ছিল যে এক ধরনের কু এবং রাষ্ট্র ক্ষমতা দখলের একটা চেষ্টা, যেগুলো একেবারেই বানোয়াট, ভুয়া। পরবর্তীতে দেখা গেল যে এই ধরনের কোনো কিছুই নয়। গুলশান জোনে, ডিপ্লোমেট জোনে সেনাবাহিনীর গাড়ির যে মুভমেন্ট দেখা গেছে, সেটা সেনাবাহিনীর নিয়মিত একটা মুভমেন্ট, প্রতি মাসে এই ধরনের মুভমেন্ট হয়, সেটাও জানা গেছে এবং সেই মুভমেন্টটাকে অস্বাভাবিক মুভমেন্ট হিসেবে আখ্যা দিয়ে নানা ধরনের গুজব রটানোর চেষ্টা করা হয়েছিল। তার মানে সেনাবাহিনী কেন্দ্রিক গুজব যে এখনই থেমে যাচ্ছে সেটা বলা যাচ্ছে না। 22 অক্টোবরের মধ্যে গ্রেপ্তার ওয়ারেন্ট দেওয়া আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এদিকে আজকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে ওয়ারেন্টভুক্ত আসামিদের আদালতে হাজির করতেই হবে। এই ব্যাপারগুলো নিয়ে যখন একটা চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন সেনা প্রধান দেশের বাইরে যাবেন না, এটাই স্বাভাবিক। আমি জানি না, আমি নিশ্চিত নয় নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দীর লেখা এই খবরটা সত্য কিনা। এই খবরটা যদি সত্য হয় তাহলে ব্যাপারটার সত্যতা একটু বোঝা যায় যে সেনাপ্রধান এই সময় বিদেশে যেতে চাচ্ছেন না। এটার যুক্তি খুঁজে পাওয়া যায় যে এই কারণেই তিনি বিদেশে যেতে চাচ্ছেন না। আবার ভারতীয় ইন্টেলিজেন্সের 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশে আসছেন, এটাও একটা বড় খবর। সেটা যদি হয় তাহলে সেটা এই সরকার ক্ষমতা নেয়ার পরে একটা বড় ঘটনা হবে। সেটা কেন, কোন উদ্দেশ্যে, কোন আলোচনার জন্য তারা আসবেন, সেটাও কিন্তু আগ্রহের একটা ব্যাপার হতে পারে।